নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি। আগের দিনের পর্বটিতে আমরা জানতে পেরেছি 1290 সালের 24শে অগ্রহায়ণ রবীন্দ্রনাথ ঠাকুরের বিবাহ সম্পন্ন হয়েছিল। তখন তাঁর বয়স ছিল মাত্র 22 বছর। আজকের পর্বটি ছবি ও গান। ছবি ও গান নাম ধরিয়া আমার যে কবিতাগুলি বাহির হইয়াছিল তাহার অধিকাংশ এই সময়কার লেখা। একটিমাত্র লাইন দিয়ে পরবর্তীতে অন্য একটি অনুচ্ছেদ কবি লিখছেন। এখন এই সময়কার লেখা বলতে সঙ্গতভাবেই প্রশ্ন ওঠে, কোন সময়কার লেখা? তো আমরা এই পর্বটা যখন একটু এগিয়ে যাব তখন আমরা দেখতে পাবো যে তিনি 22 বছর বয়সের যে সময়কাল তখনকার কথা বলছেন। অর্থাৎ আগের পর্বে তিনি যে তার 22 বছর বয়সে বিয়ের কথা ঘোষণা করেছেন, সেই বিবাহকালীন সময়টুকুর মধ্যে, তার আগে বা পরে, ওই সময়ের মধ্যেই তার এই ছবি ও গান নাম দিয়ে কবিতাগুলি লেখা হয়েছিল বলে আমাদের অনুমান হচ্ছে। আমরা পরবর্তী অনুচ্ছেদে আসি। চৌরঙ্গীর নিকটবর্তী সার্কুলার রোডের একটি বাগান বাড়িতে আমরা তখন বাস করিতাম। তাহার দক্ষিণের দিকে মস্ত একটা বস্তি ছিল। আমি অনেক সময়ই দোতলার জানালার কাছে বসিয়া সেই লোকালয়ের দৃশ্য দেখিতাম। তাহাদের সমস্ত দিনের নানা প্রকার কাজ, বিশ্রাম, খেলা ও আনাগোনা দেখিতে আমার ভারী ভালো লাগিত। সে যেন আমার কাছে বিচিত্র গল্পের মতো হইত। নানা জিনিসকে দেখিবার যে দৃষ্টি, সেই দৃষ্টি যেন আমাকে পাইয়া বসিয়াছিল। তখন একটি একটি যেন স্বতন্ত্র ছবিকে কল্পনার আলোকে ও মনের আনন্দ দিয়া ঘিরিয়া লইয়া দেখিতাম। এক একটি বিশেষ দৃশ্য এক একটি বিশেষ রসে রঙে নির্দিষ্ট হইয়া আমার চোখে পড়িত। এমনি করিয়া নিজের মনের পরিকল্পনা পরিবেষ্টিত ছবিগুলি গড়িয়া তুলিতে ভারী ভালো লাগিত। সে আর কিছু নয়, এক একটি পরিস্ফুট চিত্র আঁকিয়া তুলিবার আকাঙ্ক্ষা। চোখ দিয়া মনের জিনিসকে ও মন দিয়া চোখের দেখাকে দেখিতে পাইবার ইচ্ছা। তুলি দিয়া ছবি আঁকিতে যদি পারিতাম, তবে পটের উপর রেখা ও রং দিয়া উতলা মনের দৃষ্টি ও সৃষ্টিকে বাঁধিয়া রাখিবার চেষ্টা করিতাম। কিন্তু সে উপায় আমার হাতে ছিল না। ছিল কেবল কথা ও ছন্দ। কিন্তু কথার তুলিতে তখন স্পষ্ট রেখার টান দিতে শিখি নাই, তাই কেবলই রং ছড়াইয়া পড়িত। তা হোক, তবু ছেলেরা যখন প্রথম রঙের বাক্স উপহার পায় তখন যেমন তেমন করিয়া নানা প্রকার ছবি আঁকিবার চেষ্টায় অস্থির হইয়া ওঠে। আমিও সেই দিন নবযৌবনের নানান রঙের বাক্সটা নতুন পাইয়া আপন মনে কেবলই রকম বেরকম ছবি আঁকিবার চেষ্টা করিয়া দিন কাটাইয়াছি। সেদিনের 22 বছর বয়সের সঙ্গে এই ছবিগুলাকে আজ মিলাইয়া দেখিলে হয়তো ইহাদের কাঁচা লাইন ও ঝাপসা রঙের ভিতর দিয়াও একটা কিছু চেহারা খুঁজিয়া পাওয়া যাইতে পারে। তাহলে এইখানে উনি এই 22 বছরের প্রসঙ্গে এনেছেন। অর্থাৎ আমরা রবি ঠাকুর প্রথম যে লাইনটি লিখেছেন, যে ছবি ও গান নাম দিয়ে যে কবিতাগুলো লেখা হয়েছিল সেগুলো এই সময়কার লেখা। এই সময়কার মানে ওই 22 বছর বয়সের কালীন তার যে সময়
বিবাহকালীন সময়, বিবাহের কিছুদিন আগে থেকে বিবাহের কিছুদিন পর পর্যন্ত ওই সময়টার লেখা। এটা আমরা এতক্ষণে নিশ্চিত হলাম। এবং এই লেখাগুলো যে সম্পর্কে কবি নিজেও যে খুব একটা উচ্চ ধারণা পোষণ করেছেন পরবর্তী জীবনে তেমন নয়। তিনি নিজেই বলছেন কাঁচা এবং ঝাপসা। পূর্বেই লিখিয়াছি, প্রভাত সঙ্গীতে একটা পর্ব শেষ হইয়াছে। ছবি ও গান হইতে পালাটা আবার আর এক রকম করিয়া শুরু হইল। একটা জিনিসের আরম্ভের আয়োজনে বিস্তর বাহুল্য থাকে। কাজ যত অগ্রসর হইতে থাকে তত সে সমস্ত সরিয়া পড়ে। এই নতুন পালার প্রথম দিকে বোধ করি বিস্তর বাজে জিনিস আছে। নিজে লিখছেন, প্রথম দিকে বোধ করি বিস্তর বাজে জিনিস আছে। কবি নিজে লিখছেন, আত্মসমালোচনা, যেগুলি এখন আর আমরা প্রায় করিই না কেউ। সেগুলি যদি গাছের পাতা হইত তবে নিশ্চয়ই ঝরিয়া পড়িত, কিন্তু বইয়ের পাতা তো অত সহজে ঝরে না। তাহার দিন ফুরাইলেও সে টিকিয়া থাকে। নিতান্ত সামান্য জিনিসকেও বিশেষ করিয়া দেখিবার একটা পালা এই ছবি ও গানে আরম্ভ হইয়াছে। গানের সুর যেমন সাদা কথাকেও গভীর করিয়া তোলে, তেমনি কোনো একটা সামান্য উপলক্ষ লইয়া সেইটেকে হৃদয়ের রসে রসাইয়া তাহার তুচ্ছতা মোচন করিবার ইচ্ছা ছবি ও গানে ফুটিয়াছে। না, ঠিক তাহা নহে। নিজের মনের তারটা যখন সুরে বাঁধা থাকে তখন বিশ্বসঙ্গীতের ঝঙ্কার সকল জায়গা হইতেই উঠিয়াই তাহাতে অরুণানন তোলে। নিজের মনের তারটা যখন সুরে বাঁধা থাকে তখন বিশ্বসঙ্গীতের ঝঙ্কার সকল জায়গা হইতে উঠিয়াই তাহাতে অনুরণন তোলে। সেদিন লেখকের চিত্তযন্ত্রে একটা সুর বাজিতেছিল বলিয়াই বাহিরে কিছুই তুচ্ছ ছিল না। এক একদিন হঠাৎ যাহা চোখে পড়িত দেখিতাম তাহারই সঙ্গে আমার প্রাণের একটা সুর মিলিতেছে। ছোট শিশু যেমন ধুলা বালি ঝিনুক শামুক যাহা খুশি তাহাই লইয়া খেলিতে পারে, কেননা তাহার মনের ভিতরেই খেলা জাগিতেছে। সে আপনার অন্তরের খেলার আনন্দ দ্বারা জগতের আনন্দ খেলাকে সত্যভাবেই আবিষ্কার করিতে পারে। এই জন্য সর্বত্রই তাহার আয়োজন। তেমনি অন্তরের মধ্যে যেদিন আমাদের যৌবনের গান নানা সুরে ভরিয়া ওঠে তখনই আমরা সেই বোধের দ্বারা সত্য করিয়া দেখিতে পাই যে বিশ্ববীণার হাজার লক্ষ তার নিত্য সুরে যেখানে বাঁধা নাই এমন জায়গাই নাই। তখন যাহা চোখে পড়ে, যাহা হাতের কাছে আসে তাহাতেই আসর জমিয়া ওঠে, দূরে যাইতে হয় না। অর্থাৎ ভেতরের চেতনাটি যদি পরিস্ফুট হয়, ভেতরের চেতনাটি যদি রঙিন হয়, ভেতরের চেতনাটি যদি জাগ্রত হয়, ভেতরের চেতনাটি যদি সদ্যজাত হয়, কল্পনাপ্রবণ হয়, তাহলে তাকে, তার সেই কল্পনাকে, তার সেই চেতনাকে, তার সেই বলবার ইচ্ছে, তার সেই দৃষ্টিকে, এ সমস্তকে পরিস্ফুট করার জন্যে খুব গুরুত্বপূর্ণ, খুব মূল্যবান কিছু সামগ্রীর দরকার হয় না। ছোট ছেলে যেমন যে কোনো বিষয় নিয়ে বালি মাটি খোলামকুচি গাছের পাতা যা কিছু পায় তাই নিয়ে ছোট ছেলে খেলা করে, ছেলে মেয়েরা খেলা করে। কারণ খেলাটা তো তার আসলে তার মনের মধ্যে আছে, বাইরের জিনিসগুলো উপকরণ মাত্র। এই কথা কবি বলেছেন। এবং আমরা অতি সামান্য মানুষ হয়েও এইটা উপলব্ধি করতে পারি যে যখন আমরা চেতনার মধ্যে থাকি, যখন আমাদের মস্তিষ্কের মধ্যে কবিতা জাতীয় একটা বোধ কাজ করে, আমাদের দৃষ্টির মধ্যে অন্যরকম একটা দেখা কাজ করতে থাকে, আমাদের কানের মধ্যে আমরা
যখন ভিন্নতর কিছু শুনতে পাই, আমরা যখন যে কোনো বিষয়কে, যে কোনো জিনিসকে যখন স্পর্শ করি এবং সেই স্পর্শে ভিন্নতর একটা স্পর্শ অনুভব করি, সেই সময় আমরা যে কোনো ছোটোখাটো বিষয় নিয়েই আমরা কবিতা লিখতে পারি। অথচ যখন কবিতা আমাদের মধ্যে কাজ করে না, যখন আমাদের মস্তিষ্কের মধ্যে অন্য জাতীয় চেতনা কাজ করে, কল্পনার প্রখরতা দুর্বল হয়ে যায়, কাব্যবোধ দুর্বল হয়ে যায়, তখন অনেক ভারী ভারী বিষয় নিয়ে আলোচনা করেও, ভারী ভারী বিষয়ের উপর পড়াশোনা করে, গবেষণা করেও আমরা দু এক লাইন কবিতা লিখতে পারি না। এই ছিল রবি ঠাকুরের আজকের ছবি ও গান পর্বটি নিয়ে লেখা। রবীন্দ্রনাথের কবি জীবনের যে বিভিন্ন পর্যায়ে যে তিনি বিভিন্ন রকমভাবে কবিতা লিখেছেন, সেই পর্যায়গুলো সম্পর্কেও তার অল্প অল্প স্মৃতিকথা তিনি এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন আমাদের জানবার জন্য। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আবার জীবন স্মৃতি নিয়ে আসবো পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।